নমস্কার দোস্ত। নমস্কার বন্ধু, সকল শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবসময় ভালো থাকুন, হাসি খুশিতে থাকুন। তো একটা নতুন আপডেট অরিজিনের এসছে এক্স হ্যান্ডেলে, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে আমি দেখাতে চলেছি। আপনারা জাস্ট আপডেটটা লাস্ট অব্দি দেখুন, খুবই দুর্দান্ত একটা আপডেট। দেখা যাচ্ছে নিশ্চয়ই? ইয়াস। তো এই মুভমেন্টে এটা আনুবিস, আনুবিস চেনে আপডেটটা এসছে। কি আপডেটটা এসছে? যে $7 trillion মুভিং অন চেন, সিলেক্টিভ প্রাইভেসি ফর সোয়ার্জিন RWA স্টকস ইনস্ট্যান্ট সেটেলমেন্ট JGBS বিল্ড ফর হোয়াটস নেক্সট। এই জিনিসটা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, আমি ডিটেলিং আপনাদেরকে দেখাবো। কিসের মাধ্যম দিয়ে? চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে। তো আমি এই ডেটাটাকে কপি করে আমি চ্যাট জিপিটিতে ফেলেছি। কোন ডেটাটাকে? এই যে এখানে যে ডেটাটা আছে, যে 7 ট্রিলিয়ন মুভিং অন চেন, জাপান's FCA, BOJ, and Finance Ministry are building blockchain settlement for stocks and JGBS 24/7 instant settlement by 2030s. The questions: who protects the privacy of the world's largest institution holders? Anuvish Chen, Selective Privacy, Bill for Sovereign, RWA। এটাই আমি কপি করেছি। কপি করে সিস্টেম যেটা দেখাচ্ছে যে জাপানের $1 ট্রিলিয়ন বাস্তব সম্পদ অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বা RWA ব্লক চেনে আনার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল প্রাইভেসি কিভাবে রক্ষা করা হবে, এবং এখানে আনুবিস চেনকে নিজেকে একটি সম্ভাব্য প্রাইভেসি ফোকাসড ইনফ্রাস্ট্রাকচার হিসেবে উপস্থাপনা করছে। সহজ বাংলায় পুরো বিষয়টি হলো এরকম যে $7 ট্রিলিয়ন মুভিং অন চেন এর অর্থ হলো প্রায় $7 ট্রিলিয়ন সম্পদ বাজারকে ব্লকচেন বা অনচেন ইনফ্রাস্ট্রাকচারের আওতায় আনা সম্ভাবনা নিয়ে কথা বলা হচ্ছে। এখানে মূল ফোকাস হচ্ছে জাপানের বিশাল ফিনান্সিয়াল মার্কেট কিভাবে, বিশেষ করে স্টক, শেয়ার এবং জেজিবিএস জাপানিজ গভর্নমেন্ট বন্ডস, যেটা ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে জেজিবিএস জাপানিজ গভর্নমেন্ট বন্ডস বা জাপানের সরকারি বন্ড। জাপান কি করতে চাইছে? জাপানের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটা হলো জাপান ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি, যেটা এফএসএ, দেশের ফিনান্সিয়াল রেগুলেটর এটা বর্তমানে। ব্যাংক অফ জাপান অর্থাৎ বিওজে, যেটা জাপানের কেন্দ্রীয় ব্যাংক। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ এফওএফ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়। ব্লকচেন ডিএলটি ব্যবহার করে সিকিউরিটি সিস্টেলমেন্ট আরো আধুনিক করার দিকে কাজ করছে, এমনটাই পোস্টের বক্তব্য। অর্থাৎ এক্স হ্যান্ডেলে যে পোস্টটি আজকে পোস্ট হয়েছে অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, সেই পোস্টের মূল বক্তব্য হচ্ছে যে এই তিনটে ইকো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির জাপানের মূল কাঠামো, সেটা হচ্ছে ব্যাংক অফ জাপান, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড জাপান ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি। এদের সমস্ত কিছু ডেটা তারা চাইছে কি তাদের সিকিউরিটি পারপাসের অনুযায়ী, সেভ অ্যান্ড সিকিউরের জন্য অনুযায়ী আনউই ব্লকচেনকে বেছে নিতে চাইছে। ওকে। তো বর্তমান ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে কোনো স্টক বা বন্ড কেনা বেচা হবে, কোনো স্টক বা বন্ড কেনা বেচা হলে ট্রানজেকশন সম্পূর্ণ সেটেল হতে নির্দিষ্ট সময় লাগে এবং ইনফ্রাস্ট্রাকচার সাধারণত নির্দিষ্ট বিজনেস আওয়ার্স এর উপর নির্ভরশীল হয়। অর্থাৎ বর্তমানে আপনি যদি কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন, সেখানে আপনি কোনো স্টক কিনলেন বা বিক্রি করলেন, সেটা সেটেলমেন্ট হতে মিনিমাম 24 আওয়ার্স টাইম লেগে যায়। অর্থাৎ সেই দিনের বিজনেস আওয়ার্স কিন্তু টাইম লেগে যায়। তো ব্লকচেন বেসে সেটেলমেন্টের হলে লক্ষ্য হতে পারে যে বায়ার্স, অ্যাসেট ট্রান্সফার্স, পেমেন্ট অ্যান্ড দেন সেটেলমেন্ট। অর্থাৎ সবকিছু প্রায় প্রায় রিয়েল টাইম এবং অটোমেটেড মুডে হয়, অর্থাৎ উইদিন সেকেন্ড, ফ্র্যাকশন সেকেন্ড, ফ্র্যাকশন টাইমের মধ্যে হবে, যেখানে টাইম মানুষের বেশি অপচয় হবে না, ডিস্ট্রয় হবে না, নষ্ট হবে না। অর্থাৎ ভবিষ্যতে
থিওরিটিক্যালি এমন ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে পারে যেখানে 24x7 সেটেলমেন্ট সম্ভব হবে, অর্থাৎ কোনো সানডে স্যাটারডে মন্ডে এরকম ক্লোজ থাকবে না। 24 ঘন্টা, সপ্তাহের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুভমেন্ট সেকেন্ড মিনিটে কিন্তু ওপেন থাকবে এবং সেটেলমেন্ট সেখানে সলভ হবে। 2030 কেন বলা হচ্ছে? 2030 বলা হচ্ছে এই কারণে যে পোস্টটিতে বলা হয়েছে যে এই ধরনের ব্লক চেন বেসড সিকিউরিটিস ইনফ্রাস্ট্রাকচার 2030-এর দশকে আরো ব্যাপক বাস্তবায়িত হতে পারে। এটা অবশ্যই বুঝতে হবে যে 2030-এ নিশ্চিতভাবে 24x7 ইনস্ট্যান্ট সেটেলমেন্ট চালু হবে, এবং এটি মূলত একটি ভবিষ্যৎ ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার থেসিস থেসিস তাহলে সমস্যা কোথায়? আবার পোস্টে অনেকে ভাবছে এমন চালু হবে এমন নিশ্চয়তা পোস্টে নেওয়া উচিত নয়, তাহলে সমস্যা কোথায়? তাহলে এখানে পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হু প্রোটেক্টস দ্য প্রাইভেসি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনস্টিটিউশন হোল্ডার্স? কে বিশ্বের সমস্ত প্রাইভেসি সেগমেন্টটাকে, বৃহৎ ইকোনমিক ফান্ডামেন্টালটাকে ইনস্টিটিউশনাল ভাবে সেভ অ্যান্ড সিকিউর রাখবে? সেটার উত্তর বলছে যে ব্লক চেনের একটি বড় সুবিধা হলো ট্রান্সপারেন্সি, অর্থাৎ ওপেন টু অল, এভরিবডি ক্যান রিড, এভরিবডি ক্যান সি। কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টরের ক্ষেত্রে এই এই একই ট্রান্সপারেন্সি সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষে ট্রান্সফার হলো, সবাই দেখলো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ইনস্টিটিউশনাল অর্থাৎ কোনো বড় গভর্নমেন্ট প্রজেক্ট যদি সেখানে ট্রান্সফার করে, হোল্ডিং করে, শেয়ারিং করে, সেইটার ডেটা যদি অল ওভার ওয়ার্ল্ড জেনে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ধরুন কোনো বিশাল জাপানিজ পেনশন ফান্ড বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে বিলিয়ন ডলারের জাপানিজ গভর্নমেন্ট বন্ড রয়েছে, রাইট? তাহলে যদি ব্লক চেনের লেজারের প্রত্যেক হোল্ডিং এর এবং ট্রানজেকশন পুরোপুরি পাবলিসিলি ভিজিবল হয়, তাহলে অন্যরাও জানতে পারে, রাইট? কে কত অ্যাসেট ধরে রেখেছে, কখন তারা কিনছে, কখন বিক্রি করছে, কত বড় ট্রানজেকশন করছে, সরি, কোন ওয়ালেট অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজেকশন হচ্ছে, এভরিথিং। তাহলে একজন সাধারণ ইউজার এর জন্য এটি হয়তো বড় সমস্যা নয়, কিন্তু সোভারজিন ফান্ডস, ব্যাংকস, পেনশনস ফান্ডস, গভর্নেন্স এবং বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরের জন্য ট্রানজাকশনের প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া দরকার, স্বাভাবিক। আপনি আজকের ডেটে কোনো ব্যাংকের লেজার খাতার ডিটেলস আপনি চাইলে আপনাকে দেবে না। সারা বছরের কি আয় ব্যয় হচ্ছে সেটা আপনাকে দেবে না। সিস্টেম কোথা থেকে ফান্ডিং করছে সেটা আপনাকে জানাবে না। তো এটা যদি ব্লক চেনে ইন্টিগ্রেটেড করে দেয় এবং সেটা যদি ওপেন টু অল ট্রান্সপারেন্সি হয়ে যায়, তাহলে ইনস্টিটিউশনাল এই ধরনের বড় প্রজেক্টের ক্ষেত্রে, বড় বড় গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে এটা একটা সমস্যার কারণ হতে পারে। তাহলে এখানেই সিলেক্টিভিটি প্রাইভেসি ধারণাটি আসে। এবং সিলেক্টিভ প্রাইভেসি বলতে বোঝানো হচ্ছে যে সবাইকে সব তথ্য না দেখিয়ে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট তথ্য দেখানো। একটি সহজ উদাহরণ দেখা যাক। ধরুন একটি ইনস্টিটিউশন ব্লক চেনে $5 বিলিয়ন জাপানিজ গভর্নমেন্ট বন্ডস ধরে রেখেছে, রাইট? তাহলে পাবলিক ব্লক চেনে এমন ভাবে ডিজাইন করা যেতে পারে যাতে পাবলিক এই ট্রানজেকশনে বৈধ সেটেলমেন্ট সম্পন্ন হয়েছে সেটা দেখে, কিন্তু পাবলিক নয়। ঠিক কোন ইনস্টিটিউশন কত জাপানিজ গভর্নমেন্ট বন্ডস কিনেছে এবং তার সম্পূর্ণ পোর্টফোলিও কি। অন্যদিকে রেগুলেটেড বা অথরাইজ ইনস্টিটিউশনাল প্রয়োজন হলো নির্দিষ্ট তথ্য অ্যাক্সেস করতে পারা। অর্থাৎ লক্ষ্য হচ্ছে ট্রান্সপারেন্সি, প্রাইভেসি, রেগুলেটরি কমপ্লিয়েন্স একসাথে, একসঙ্গে রাখা। বিল্ড ফর সভারজিন আরডব্লিউএ বলতে কি বোঝায়? আরডব্লিউএ বলতে আমরা জানি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, অর্থাৎ ব্লকচেনের বাইরে থাকা বাস্তব সম্পদকে ব্লকচেন বেসড টোকেন রিপ্রেজেন্টেশন হিসাবে ব্যবহার করা। যেমন গভর্নমেন্ট বন্ডস, স্টকস, রিয়েল স্টেট, ইনস্টিটিউশনাল সিকিউরিটিজ, ট্রেজারি অ্যাসেট, অন্যান্য ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। সোভারজিন আরডব্লিউএ বলতে বিশেষ করে গভর্নেন্স সোভারজিন লেভেল অ্যাসেটের ব্লকচেনের রিপ্রেজেন্টেশনকে বোঝাতে পারে। এই কনটেক্সটে পোস্টটি বলা হচ্ছে যে আনুবিক চেন এমন একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চায় যেখানে বড় ইনস্টিটিউশনাল সোভারজিন অ্যাসেট ব্লক চেনে আনা যাবে, কিন্তু সেনসিটিভ ফিনান্সিয়াল ইনফরমেশন সবার সামনে প্রকাশ করতে হবে না।
অর্থাৎ আমরা জানি আনউই ব্লকচেন ওয়ান অফ দ্য ব্লকচেন হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনি আপনার ট্রানজাকশনকে নিজের আন্ডারে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ সেখানে এমন কিছু সিস্টেম থাকবে জেটকে রোল আপ এর মধ্যে, জেটকে রোল আপ ইন দিস ওয়ান কাইন্ড অফ কম্পিউটার টার্মস অফ দ্য ওয়েব 3 ভার্সন ব্লকচেনের। সেখানে আপনি আপনার ডেটাকে, ট্রানজাকশনটাকে আপনি চাইলে ওপেন টু অল করতে পারেন। আবার আপনি চাইলে সেটাকে হিডেনও রাখতে পারেন, মানে আপনি যাকে কাউকে দেখাতে না চাইলে সেটাকেও আপনি করতে পারেন। এই সমস্ত যে কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আপনার হাতের মধ্যে থাকবে, রাইট? তো পুরো পোস্টটি আসলে সহজ ভাষায় বলতে গেলে বোঝায় যে জাপান ফিনান্সিয়াল অ্যাসেট ব্লকচেনে আনছে, ভবিষ্যৎ $1 ট্রিলিয়ন মার্কেট অন চেন হতে পারে, ব্লকচেন ট্রান্সপারেন্সি বাড়বে, কিন্তু বড় ইনস্টিটিউশন হোল্ডার তাদের হোল্ডিং প্রকাশ করতে চাইবে না, তাই প্রাইভেসি ইনফ্রাস্ট্রাকচার দরকার। আনুবিস চেন বলছে তাদের সিলেক্টিভ প্রাইভেসি সেই সমস্যার সমাধান করতে পারে। এটা একটা বিশাল বিশাল ভাইটাল পয়েন্ট। কেন বারবার বলা হচ্ছে যে পৃথিবীতে এতগুলো ব্লকচেন আসা সত্ত্বে আনুই ব্লকচেনের ইউনিক পয়েন্ট কি, আলাদা নতুনত্ব কি? আলাদা নতুনত্ব হচ্ছে এইটাই যে যে কোনো নট অনলি ফর কোনো হোল্ডার, অনেক বড় বড় গভর্নমেন্ট ইনস্টিটিউটও এই ধীরে ধীরে অনবি ব্লক চেনে আসবে, কারণ তারা এখান থেকে তাদের ফান্ডকে, অ্যাসেটকে, ট্রান্সফারশন, হোল্ডিংকে, আপনার সমস্ত কিছু ডেটা কে তারা চাইলে ওপেন করতে পারবে, ওপেন টু অল ইন দ্য ওয়ার্ল্ড। আবার তারা চাইলে হিডেন বা ক্লোজও করে রাখতে পারে। এই সিস্টেমটা একমাত্র আনুই ব্লক চেনে আছে, কিন্তু অন্যান্য কোনো ব্লক চেনে নেই। যে ব্লক চেনে একবার কোনো ট্রানজেকশন হয়ে গেলে সেই ব্লক চেনে যদি ডেটা অ্যানালাইসিস করা যায়, তাহলে ওপেন টু অল সবাই দেখতে পারে। তার ট্রানজেকশন হ্যাশকে যদি ঠিক করে রিড অ্যানালাইসিস করা যায়, তাহলে এভরিবডি ক্যান সি হোয়াট হ্যাপেন দিস ব্লক চেন। বাট আনউই ব্লক চেনে সেই ফিচার্সটা কিন্তু একটু অন্য, আলাদা একটা ইউনিক পর্যায়ে নিয়ে এসেছে, যে পর্যায়ে আপনি চাইলে আপনার ট্রানজাকশন সবাইকে দেখাতে পারেন, আবার আপনি চাইলে সেই ট্রানজাকশনকে হিডেনও করে রাখতে পারেন। এই জন্যই জাপানিজ গভর্নমেন্ট বন্ডস এবং জাপানের সমস্ত ফিনান্সিয়াল গভর্নমেন্ট সেক্টর আনুই ব্লকচেনকে বেছে নিতে চলেছে। এবং 2030 সালের মধ্যে এই ব্লকচেন একটা $7 ট্রিলিয়ন একটা বিশাল ক্যাপিটাল ফান্ডিং তৈরি হতে চলেছে। ইট ইজ ভেরি গুড নিউজ ফর আস, দোজ আর জয়নিং দিস অরিজিন প্ল্যাটফর্ম, দোজ আর স্টেকিং দ্য এলজিএনএস, রাইট? এটা একটা দুর্দান্ত লেভেলের একটা নিউজ, যেটা এক্স হ্যান্ডেলের এর মাধ্যমে আমরা জানতে পারলাম। এইবার এইখান থেকে আরেকটা জিনিস জানতে চাই যে জাপানে সত্যি সিকিউরিটি সেটেলমেন্টকে অনচেন করার দিকে এগোচ্ছে। হ্যাঁ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন হলো এফএসএ 13 ফেব্রুয়ারি 2026 ব্লকচেন বেস সিকিউরিটিজ সেটেলমেন্টের একটি প্রুফ অফ কনসেপ্ট অফিসিয়ালি সাপোর্ট করছে। অবভিয়াসলি এই পরীক্ষায় ব্লকচেনের জাপানিজ গভর্নমেন্ট বন্ডস, কর্পোরেট বন্ডস এবং ইনভেস্টর ট্রাস্ট এবং স্টকস ওনারশিপ ট্রান্সফার রেকর্ড করার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্টেবল কয়েন দিয়ে পেমেন্ট এবং সিকিউরিটি ট্রান্সফারকেও একসঙ্গে এক্সিকিউট করার ডিবিপি অর্থাৎ ডেলিভারি ভার্সেস পেমেন্ট মডেল পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ এই পোস্টটি একটা দুর্দান্ত লেভেলে চলেছে। এবং এই ডিটেল অ্যানালাইসিসটাকে যদি আরো ডিপলি আমরা অ্যানালাইসিস করি, যে ব্যাংক অফ জাপান ব্লকচেন সেটেলমেন্ট নিয়ে কাজ করছে, এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিকশন আছে যে ব্যাংক অফ জাপান এখনই পুরো জাপানিজ গভর্নমেন্ট বন্ডস মার্কেট ব্লকচেনে সরিয়ে ফেলছে না। ব্যাংক অফ জাপান বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ব্যাংক অফ জাপান এনএফটি এবং জাপান গভর্নমেন্ট বন্ডস বুক এন্ট্রি সিস্টেমকে এখনো মূল সেটেলমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। ব্যাংক অফ জাপান নিজেই বলছে তার ব্লকচেনের মাধ্যম দিয়ে সেন্ট্রাল ব্যাংক মানি সেটেলমেন্ট নিয়ে টেকনিক্যাল এক্সপেরিমেন্টেশন করছে, এবং সিকিউরিটি সেটেলমেন্ট সহ বিভিন্ন ইউজ কেসও পরীক্ষা করছে। অর্থাৎ বাস্তব অবস্থাটা হলো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, ব্লকচেন এক্সপেরিমেন্টস এবং রেগুলেটিং টেকনিক্যাল এভুলেশন এবং সম্ভাব্য ফিউচার ফিউচার অন চেন ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার। তাই জাপান ইজ মুভিং এভরিথিং অন চেন টুমোরো কে বলা ঠিক হবে না। তাহলে $7 ট্রিলিয়ন কোথা থেকে আসছে? এখানে একটু সতর্ক হওয়া দরকার যে আমি এফএসএ বা বিওজে জাপান মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অফিসিয়ালি মিনিস্ট্রি $7 ট্রিলিয়ন মুভিং এর অনচেনের এই এক্সাক্ট অফিসিয়াল ক্লেম পাইনি। অর্থাৎ $7 ট্রিলিয়ন পোস্টের ন্যারেটিভ মার্কেটের সিজিং ফিগার, একই সঙ্গে জাপানিজ গভর্নমেন্টের অফিসিয়ালি অ্যানাউন্স $7 ট্রিলিয়ন ব্লকচেনের মাইগ্রেশন হিসাবে বলা উচিত হবে না। তবে আন্ডারলাইনিং মার্কেট ইমোশনস অ্যানোমাস এবং জাপানিজ গভর্নমেন্ট বন্ড মার্কেট নিজেই বিশাল এক। জাপানের ইকুইটিস প্লাস বন্ড
প্লাস আদার সিকিউরিটি মিলিয়ে ইনস্টিটিউশনাল ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারের স্কেল অত্যন্ত বড়। তাহলে এই, এবার প্রশ্ন হচ্ছে আনুবিস চেন কি? আনুবিস চেনের অফিসিয়াল সাইট দেখেছি, তাদের নিজেদের প্রাইভেসি ফোকাস ইভিএম কমপ্লিট লেয়ার ওয়ান ব্লক চেন হিসেবে কাজ করছে। সিলেক্টিভ প্রাইভেসি, অর্থাৎ আপনি আপনার প্রাইভেসি সিলেকশন করতে পারেন, সবকিছু পাবলিক নয়, আবার সবকিছু কমপ্লিটলি হোল্ডারও নয়, মানে আপনার উপর কন্ট্রোলিং পাওয়ার থাকবে। এবার জাপানের এই সিস্টেমটাকে টোটাল যদি আমরা এখানে দেখি, এফএসএ এফোর্স রিয়েলাইজ স্ট্রং ইকোনমি, যেখানের মাধ্যমে টুরিস্ট মেনশনের এতগুলো পয়েন্ট, 6টা পয়েন্ট আছে: ফিনান্সিয়াল সার্ভিস স্ট্র্যাটেজি, কর্পোরেট গভর্নেন্স রিফর্মেন্ট, অ্যাডভান্সিং অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস, নিসা এক্সপেডিশনস, পেমেন্ট ইনোভেশন প্রজেক্ট পিআইপি, এবং এক্সটার্নাল কমিউনিকেশন। তো ফিনান্সিয়াল সার্ভিস স্ট্র্যাটেজিতে দেখুন, কনসেপ্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস স্ট্র্যাটেজি ফর কি পিলার্স, এখানের মাধ্যম দিয়ে এই যে জাপানের পুরো ফান্ডামেন্টাল কিন্তু ইকোনমিক্স ফান্ডামেন্টাল এর মধ্যে দিয়েছে। আমি ডিটেলস অ্যানালাইসিস আমি জাস্ট এট এ গ্লান্স বলছি। টুডেস প্রেজেন্টেশনের মধ্যে কর্পোরেট গভর্নেন্স রিফর্ম রয়েছে জাপানিজ, যেখানে টিএসি রিকোয়েস্ট অ্যান্ড কোম্পানি রেসপন্স রয়েছে, যেখানে 2000 23 সালে কি ছিল, 2025 সালে কি হচ্ছে, এবং 2026 সালে কি পারফর্মিং এ ইকোনমিক্স ফান্ডামেন্টাল জাপান ধীরে ধীরে অগ্রগতির দিকে আগাচ্ছে। যার জন্য জাপানের কাছে এটা খুবই সেভ অ্যান্ড সিকিউর রাখাটা খুবই জরুরি অল ওভার দ্য ওয়ার্ল্ডের কাছে। ট্রেন্ডস ইন কর্পোরেট ক্যাশ ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্টের তার একটা গ্রাফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? এরপরে আমরা যাচ্ছি যে 2026 রিভিশন অফ কর্পোরেট গভর্নেন্স কোড ড্রাফট ওভারভিউ, কারেন্ট কারেন্ট প্রপোজ রিভিশন, 2026 রিভিশন অফ কর্পোরেট গভর্নেন্স কোড ড্রাফট কি রিভিশনস, এখানে তার মধ্যে এক ডেটা রয়েছে। টুডেস প্রেজেন্টেশন অ্যাডভান্সিং অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস, হ্যাঁ, ইমপ্রুভিং দ্য ফাংশন অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টর, সমস্ত কিছু ডেটা, $1 ট্রিলিয়ন সব ফান্ডামেন্টাল রয়েছে এখানে। প্রোগ্রাম অফ সাপোর্ট ইমার্জিং অ্যাসেট ম্যানেজমেন্ট জাপানিজ ইএমপি, এই সমস্ত কিছুই। নিশা এক্সামশন, যেখানে ধীরে ধীরে 2014 থেকে 2025-এর গ্রাফ কোথায় এসেছে, $1 ট্রিলিয়ন, $7 ট্রিলিয়ন, $71 ট্রিলিয়ন ক্যাপিটাল তৈরি হয়েছে জাপানে। এই সমস্ত কিছু অ্যাসেটের কথা চিন্তা করে জাপান কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে হাউস হোল্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড অফ দ্য সেপ্টেম্বর 2025, সেখান থেকে কিন্তু $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল অলরেডি তৈরি হয়েছে জাপানে। ইউএস এর এতটা আছে, ইউনাইটেড কিংডমের এতটা আছে, তার সমস্ত পোর্টফোলিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো পেমেন্ট ইনোভেশন প্রজেক্ট পিআইপি কি বলছে, পেমেন্ট ইনোভেশন প্রজেক্টে এর মাধ্যম দিয়ে তাদের যে ইকোনমিক ফান্ডামেন্টাল তারা ধীরে ধীরে অগ্রসর করছে এবং ডেভেলপমেন্ট করছে। এই সমস্ত কিছু ফান্ডামেন্টাল চিন্তা ভাবনা করে জাপানিজ গভর্নমেন্ট সরকার এটাই আহ চিন্তা ভাবনা করছে যে এই ফান্ডটাকে নর্মাল ট্র্যাডিশনাল না রেখে একে ব্লক চেনে ইন্টিগ্রেট করা, যাতে সে নিজের কন্ট্রোলিং পাওয়ার নিজের মধ্যে রাখতে পারে, ওপেন টু অল যেন না হয়, এবং সেখানে যেন তার এই এই সমস্ত কিছু ফান্ডামেন্টাল যেন সেভ অ্যান্ড সিকিউর মুডে থাকে। তো এই চিন্তা ভাবনা করেই তারা কিন্তু আজ আনবি ব্লকচেনকে বেছে নিয়েছে। সেই জন্য এই পোস্টটা কিন্তু দুর্দান্ত, যে $7 ট্রিলিয়ন মুভিং অন চেন ইন আনুবিস জাপানিজ গভর্নমেন্ট বন্ডস অ্যান্ড স্টকস। তো এটা একটা বেশি ভেরি ভেরি গুড নিউজ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডোন্ট প্যানিক, বি উইথ দেম। এখন হচ্ছে অ্যাকোমোডেশন টাইমিং, বাড়ির ভিত তৈরি হচ্ছে, গৃহপ্রবেশ হবে 2027-এর জানুয়ারিতে, ইটার্নাল স্টেজে, থার্ড স্টেজে। সেই স্টেজে কিন্তু আমরা বিশাল বড় হয়ে একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণটাই এডুকেশন পারপাস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন, কমেন্টে জানান আরো কি কি বিষয়ে জানতে চাইছেন, আমি আরো এক্সপোজ করব। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। দেখা হচ্ছে বন্ধু আবার নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বড়দেরকে আমার প্রণাম জানাবেন। নমস্কার।